শহরের ব্যস্ত রাস্তার এক কোণে ছোট একটা ক্যাফে, দ্য কফি বিন। নীলু সেখানে প্রতিদিন বিকেলের দিকে আসে। তার হাতে সবসময় একটা পুরনো ডায়েরি থাকে। নীলুর শান্ত স্বভাব আর চোখের মায়ায় এক অদ্ভুত টান আছে, যা ক্যাফের বারান্দায় বসে থাকা অয়নকে বারবার মুগ্ধ করে। অয়ন একজন ফ্রিল্যান্স ইলাস্ট্রেটর। সে মানুষের অবয়ব আঁকতে ভালোবাসে। গত 1 মাস ধরে সে গোপনে নীলুর স্কেচ তৈরি করছে, কিন্তু সাহস করে কখনো কথা বলা হয়নি। একদিন ক্যাফে থেকে বের হওয়ার সময় নীলু তার ডায়েরিটা ভুল করে টেবিলের ওপর ফেলে যায়। অয়ন সেটা হাতে নিয়ে নীলুকে ডাকতে যাবে, কিন্তু ততক্ষণে নীলু বুড়ের মাঝে হারিয়ে গেছে। কৌতূহলবশত অয়ন ডায়েরির শেষ পাতাটা উল্টল। সেখানে কোনো লেখা ছিল না, শুধু একটা শুকিয়ে যাওয়া নীল অপরাজিতা ফুল আর একটা চিরকুট। কিছু কথা বলার ছিল, কিন্তু শোনার মতো কেউ ছিল না। পরদিন নীলু ক্যাফেতে আসতেই অয়ন ডায়েরিটা তার দিকে এগিয়ে দিল। আপনি কাল এটা ফেলে গিয়েছিলেন, অয়ন মৃদু হাসিতে বলল। নীলু কিছুক্ষণ থমকে রইল, তারপর ডায়েরিটা নিয়ে নিচু স্বরে বলল, ধন্যবাদ, আমি ভেবেছিলাম আর পাব না। ডায়েরির শেষ পাতার ফুলটা কি আপনার খুব প্রিয়? অয়ন সাহস করে জিজ্ঞেস করল। নীলু একটু অবাক হয়ে অয়নের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে হালকা হাসির রেখা ফুটে উঠল। সে বলল, নীল অপরাজিতা আমার একাকিত্বের সঙ্গী। আমি যখন খুব একাবোধ করি, তখনই ফুলগুলোর সাথে কথা বলি। সেই শুরু। এরপর থেকে প্রতিদিন বিকেলে তাদের আড্ডা জমতে লাগল। অয়ন জানল নীলু একজন স্কুল শিক্ষিকা, যে শিশুদের গল্প বলতে ভালোবাসে। আর নীলু জানল অয়ন তার ক্যানভাসের স্বপ্নের রং মেশায়। বসন্তের এক সন্ধ্যায় অয়ন নীলুকে একটা নীল খাম দিল। নীলু খামটা খুলে দেখল ভেতরে একটি অপূর্ব স্কেচ, যেখানে সে নিজে জানালার ধারে বসে বই পড়ছে, আর তার চুলে একটা নীল অপরাজিতা গোজা। নিচে লেখা ছিল, এখন থেকে তোমার কথাগুলো শোনার জন্য একজন মানুষ সব সময় তৈরি থাকবে, যদি তুমি অনুমতি দাও। নীলু সেদিন কিছুই বলেনি, শুধু তার চোখে এক রাস খুশি ছলছল করছিল। সে অয়নের সন্ধ্যার পর অয়ন আর নীলুর জীবনটা যেন এক রঙের প্যালেটে মিশে গেল। অয়ন এখন আর একা একা স্কেচ করে না, তার পাশের চেয়ারটাই নীলু বসে থাকে। নীলু তার স্কুলের বাচ্চাদের মজার সব গল্প শোনায়, আর অয়ন সেই গল্পগুলোর চরিত্রগুলোকে কাগজে জীবন্ত করে তোলে। একদিন বিকেলে নীলু অয়নকে একটা ছোট পার্সেল উপহার দিল। ভেতরে ছিল একটা মাটির টব, যাতে ছোট একটা নীল অপরাজিতার চারা। নীলু হাসি মুখে বলল, আমার একাকিত্বের সঙ্গী তো অনেক হলো, এবার থেকে এই চারাটা আমাদের দুজনের যত্নে বড় হবে। এটা আমাদের বন্ধুত্বের চিহ্ন। অয়ন মুগ্ধ হয়ে চারাটার দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারল নীলু শুধু তার জীবনে আসেনি, সে তার একঘেয়ে দিনগুলোকে বসন্তের রঙে রাঙিয়ে দিয়েছে। অয়ন ঠিক করল এই বসন্তেই সে নীলুকে তার মনের সবটুকু কথা স্পষ্টভাবে জানিয়ে দেবে। সেই বছর বৈশাখের এক পড়ন্ত বিকেলে অয়ন নীলুকে শহরের উপকণ্ঠে এক নির্জন নদীর ধারে গেল। নদীর জল তখন পড়ন্ত রোদে রূপালী হয়ে জ্বলছে। অয়ন তার পকেট থেকে একটা পুরনো ধাঁচের কাঠের ছোট বাক্স বের করল। নীলু অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা কি অয়ন? অয়ন বাক্সটা খুলল। ভেতরে কোনো দামি আংটি ছিল না, ছিল নীল অপরাজিতার পাপড়ি দিয়ে তৈরি একটা ছোট্ট মালা আর একটা হাপে আঁকা কার্ড। কার্ডে লেখা ছিল, আমার ক্যানভাসের সব রং তোমার জন্যে তোলা থাক, সারা জীবন আমার গল্পের সঙ্গী হবে কি? নীল কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। নদীর হাওয়া তার চুল উড়িয়ে দিচ্ছে। সে মৃদু হেসে অয়নের বাড়িয়ে দেওয়া মালাটা নিজের হাতে নিল। তারপর নিচু স্বরে বলল, আমি তো কবেই তোমার গল্পের পাতায় নিজের নাম লিখে দিয়েছি অয়ন, শুধু তুমি পড়তে দেরি করলে। সেই দিন সূর্যাস্তের লাল আভা যখন দিগন্তে মিশে যাচ্ছিল, তখন দুজন মানুষ নদীর তীরে বসে ভবিষ্যতের স্বপ্ন বুনছিল। তাদের ভালোবাসা কোনো বড় সিনেমার মতো ধামাকা দিয়ে শুরু হয়নি, বরং নীল অপরাজিতার মতো নীরবে স্নিগ্ধভাবে ফুটে উঠেছিল। বসন্তের সেই রঙিন দিনগুলো খুব বেশি দিন স্থায়ী হল না। অয়ন আর নীলুর সাজানো স্বপ্নের মাঝে হঠাৎ করেই কালো মেঘের ছায়া নেমে এলো। একদিন বিকেলে ক্যাফেতে বসে থাকার সময় নীলুর ফোনে একটা কল আসে। ফোনটা রাখার পর নীলুর মুখটা ফ্যাকাশে হয়ে যায়। অয়ন উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, কে হয়েছে নীলু, মন খারাপ লাগছে কেন? নীলু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বাবা আমার বিয়ে ঠিক করেছেন, ছেলে ক্যানাডায় থাকে, খুব প্রতিষ্ঠিত। বাবা চান আমি সামনের মাসেই চলে যাই। অয়নের মনে হলো তার পায়ের তলা মাটি সরে যাচ্ছে। সে তো জানত নীলুর পরিবার একটু রক্ষণশীল, কিন্তু এভাবে হঠাৎ করে সব শেষ হয়ে যাবে সে ভাবতেও পারেনি। তুমি রাজি হয়েছ? অয়ন খুব কষ্টে জিজ্ঞেস করল। নীলুর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। বাবা হার্টের রোগী হলেন, আমি তাকে না বলতে পারবো না। তিনি বলেছেন আমি যদি এই বিয়ে না করি তাহলে তিনি আমার সাথে সব সম্পর্ক শেষ করে দেবেন। আমি খুব অসহায়। সেদিন ক্যাফের শান্ত পরিবেশ বিষাদে ভরে উঠল। অয়ন আর নীলুর হাতে রাখা কফির কাপগুলো ঠান্ডা হয়ে গেল, ঠিক যেমন তাদের জীবনটাও জমে যাচ্ছিল। পরের কয়েকটা দিন ছিল বিভীষিকাময়। নীলুর পরিবার তাকে ঘরবন্দি করে রাখল।
অয়ন বারবার নীলুর বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকত, কিন্তু দেখা করার কোনো সুযোগ ছিল না। তারা একে অপরকে ফোন করতে পারছিল না, কোনো মেসেজ পাঠাতে পারছিল না। মনে হলো একটা বিশাল দেওয়াল তাদের মাঝখানে এসে দাঁড়িয়েছে। অয়ন তার আঁকার স্টুডিওতে একা বসে থাকত, তার সব রং যেন ধূসর হয়ে গেল। সে আর সুন্দর ছবি আঁকতে পারছিল না, শুধু ভাঙা হৃদয় আর অন্ধারের স্কেচ তৈরি হতো তার হাতে। নীলু ছাড়া তার জীবনটা একটা অপূর্ণ ক্যানভাসের মতো হয়ে রইল। ক্যানাডায় যাওয়ার দিন ঠিক হলো। নীলুর মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। সে মনে মনে শুধু অয়নের কথাই ভাবছিল। সে জানে এই বিয়ে তাকে সুখী করবে না, কিন্তু তার বাবার মুখের দিকে তাকিয়ে সে নীরব ছিল। বিদায়ের আগের দিন নীলু খুব কষ্টে একটা চিঠি লিখল অয়নকে। চিঠিতে সে শুধু লিখল, আমাদের গল্পটা হয়তো এটুকুই ছিল, ক্ষমা করে দিও আমাকে, আমি তোমার কথা সারা জীবন মনে রাখব, আমার একাকিত্বের সঙ্গী হবে তুমি। চিঠিটা সে একটার বিশ্বস্ত বন্ধুর মাধ্যমে অয়নকে পাঠালো, কিন্তু সেই বন্ধু অয়নকে চিঠিটা দিতে পারেনি, কারণ অয়ন ততদিনই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। অতিরিক্ত দুশ্চিন্তার না খাওয়ার কারণে সে খুব অসুস্থ হয়ে পড়ে। নীলু এয়ারপোর্টের দিকে রওনা দিল। তার মনে হলে সে তার চানটাকে এখানেই ফেলে যাচ্ছে। সে চোখ বন্ধ করে শুধু অয়নকে দেখার জন্য প্রার্থনা করতে লাগল। আর হাসপাতালে অয়ন জ্বরের ঘোরে নীলুর নাম ডাকছিল। মনে হলো তাতে ভালোবাসা পরীক্ষা করার জন্য সব রকম বাধাই তৈরি করছেন বিধি। সেই ভালোবাসার সুন্দর স্বপ্নটা যেন একটা অপূর্ণ ঠিকানায় গিয়ে হারিয়ে যাওয়ার উপক্রম হলো। নীলু যখন এয়ারপোর্টের গেটে দাঁড়ানো, ঠিক তখনই তার বাবা জনাব আসাদ সাহেব তার মেয়ের চোখের জল দেখে থমকে দাঁড়ালেন। তিনি বুঝতে পারলেন মেয়ের জীবনের সুখ বিসর্জন দিয়ে নিজের জেদ বজায় রাখাটা হবে তার জীবনের সবচেয়ে বড় ভুল। তিনি নীলুর হাত ধরে বললেন, মা, তুই যাস না, আমি অয়নকে দেখেছি, ওর চোখে তোর জন্য যে ভালোবাসা দেখেছি ওই বিদেশির ঐশ্বর্য নেই, চল আমরা ফিরে যাই। নীলু বিশ্বাসই করতে পারছিল না। বাবার এই আকস্মিক পরিবর্তনে তার পৃথিবীটা আবার রঙিন হয়ে উঠল। তারা সরাসরি হাসপাতাল অভিমুখে রওনা হলেন, যেখানে অয়ন অসুস্থ হয়ে পড়েছিল। অয়নকে সুস্থ করে তোলা আর তাদের বিয়ের প্রস্তুতি সবই চলছিল স্বপ্নের মতো, কিন্তু বাধা অন্য এক রূপ নিয়ে সামনে এলো। এবার অয়নের পরিবারের দিক থেকে এক বিশাল দেওয়াল খাড়া হলো। অয়নের বড় ভাই আরশাদ সাহেব, যিনি বিদেশের এক বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের অংশীদার, তিনি হুট করেই দেশে ফিরলেন। তিনি অয়নের জন্য তার ব্যবসায়িক পার্টনারের মেয়ের সাথে বিয়ে ঠিক করে রেখেছেন, যা অয়নের ক্যারিয়ার আর তাদের পারিবারিক ব্যবসার উন্নতির জন্য অত্যন্ত জরুরি। আরশাদ সাহেব অয়নকে স্পষ্ট জানিয়ে দিলেন, সাধারণ স্কুল শিক্ষিকা মেয়েটির সাথে তোমার বিয়ে হলে আমি আমাদের পৈতৃক সম্পত্তি আর ব্যবসার সব অধিকার থেকে তোমাকে বঞ্চিত করব। শুধু তাই নয়, নীলুর বাবার যে ছোটখাটো ব্যবসা আছে সেটাও আমি আমার প্রভাব খাটিয়ে বন্ধ করে দেব। অয়ন স্তম্ভিত হয়ে গেল। সে নিজের কথা ভাবছিল না, কিন্তু নীলুর বাবার ওপর কোনো বিপদ আসুক সেটা সে সইতে পারবে না। আরশাদ সাহেব এখানেই থামলেন না। তিনি নীলুর বাবাকে গোপনে ডেকে অপমান করলেন আর ভয় দেখালেন। নীলু আবার এক সংকটে পড়ল। সে দেখল এবার বাধা কোনো আবেগ নয়, বরং ক্ষমতা আর অর্থের এক নিষ্ঠুর খেলা। অয়ন নীলুকে বলল, নীলু, আমি সব ছেড়ে তোমার কাছে আসতে পারি, কিন্তু আমার জেদ তোমার পরিবারের ক্ষতি করবে, আমি সেটা হতে দিতে পারি না। নীলুর চোখে আবার সেই বিষাদ নেমে এলো। সে ডায়েরির পাতায় লিখল, ভালোবাসা কি তবে শুধু বিসর্জনেরই নাম? কেন বারবার আমাদের গন্তব্য বদলে যাচ্ছে? শহরের এক অন্ধকার রাতে অয়ন আর নীলু শেষবারের মতো ক্যাফেতে দেখা করল। বাইরে ঝোড়ো হাওয়া বইছে। অয়ন নীলুর হাতে একটা ছোট্ট স্কেচবুক দিয়ে পড়ল, যদি কোনো দিন আমরা এক হতে না পারি, তবে জেনে রেখো, আমার কেন আসিল প্রতিটি আঁচড়ের শুরু তুমিই ছিলে। নীলু অয়নের হাতটা জড়িয়ে ধরল, কিন্তু দুজনের মাঝখানে তখন আরশাদ সাহেবের সেই ক্ষমতার দম্ভ এক অদৃশ্য কাঁটা তার হয়ে দাঁড়িয়ে আছে। অয়ন তার বড় ভাই আরশাদ সাহেবের সামনে গিয়ে বুক টান করে দাঁড়ালো। তার চোখে কোনো ভয় ছিল না, ছিল এক শান্ত দৃঢ়তা। সে শান্ত গলায় বলল, ভাইয়া, তুমি তোমার ক্ষমতা আর অর্থ দিয়ে নীলুর বাবার ব্যবসা হয়তো নষ্ট করতে পারবে, কিন্তু আমার হাত থেকে আমার তুলি আর ক্যানভাস কেড়ে নিতে পারবে না। আমি তোমার কোনো সম্পত্তি চাই না। আজ থেকে আমি এই বাড়ি আর তোমার সব সুযোগ সুবিধে ত্যাগ করছি। আরশাদ সাহেব অট্টহাসি দিয়ে বললেন, না খেয়ে মরবি যখন, তখন বুঝবি ভালোবাসা দিয়ে পেট ভরে না। অয়ন হাসল। সে জানত তার প্রতিভা আছে। সে রাতারাতি তার সবচেয়ে বেশি ছবিগুলো নিয়ে শহরের এক বড় আর্ট গ্যালারিতে যোগাযোগ করল। সেখানে সে তার নীলু আর অয়নের সেই বিচ্ছেদ আর কষ্টের মুহূর্তগুলো ক্যানভাসে ফুটিয়ে তুলেছিল। ছবির প্রদর্শনীতে শহরের শিল্পমোদীরা ভেঙে পড়ল। মানুষের আবেগ আর ভালোবাসার সেই ছবিগুলো মুহূর্তেই চারিদিকে সাড়া ফেলে দিল। দেশের বড় একটি প্রকাশনী সংস্থা অয়নকে প্রস্তাব দিল নীলুর লেখা ছোটদের গল্পের বইগুলো ইলাস্ট্রেট করার জন্য। অয়ন বুঝল, যখন মানুষ নিজের যোগ্যতায় রুখে দাঁড়ায়, তখন পৃথিবী তার জন্য পথ করে দেয়। এদিকে নীলুও দমে যায়নি। সে তার বাবার পাশে দাঁড়িয়ে তাকে সাহস দিল। অয়নের বড় ভাই যখন প্রভাব ঘাটিয়ে নীলুর বাবার ব্যবসার লাইসেন্স বাতিল করার চেষ্টা করছিল, নীলু তখন লালন শিক্ষা ও সমাজসেবা মহলে সাহায্য নিল। অয়ন আর নীলুর এই অসমল লড়িয়ে কথা যখন জানাজানি হলো, তখন সাধারণ মানুষ তাদের পাশে এসে দাঁড়ালো। আরশা যাই বুঝতে পারলেন টাকার যে মানুষের ভালোবাসার জেদ অনেক বেশি শক্তিশালী। শেষ পর্যন্ত আরশাদ সাহেব হার মানলেন।
তিনি দেখলেন অয়নকে ছোট করতে গিয়ে তিনি নিজেই মানুষের কাছে ছোট হয়ে যাচ্ছেন। তিনি নিজেই একদিন নীলুর বাড়ি গিয়ে ক্ষমা চাইলেন আর অয়নকে জড়িয়ে ধরে বললেন, আমি তোকে চিনতে ভুল করেছিলাম অয়ন, তোর ভালোবাসার সততা আজ আমাকে হারিয়ে দিয়েছে। আরশাদ সাহেবের নতি শিকারের ঠিক মুহূর্তে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল বিছানো হলো, যা অয়ন আর নীলুর জীবনকে খাদের কিনারে নিয়ে দাঁড় করালো। আরশাদ সাহেব যখন কিছুটা নরম হচ্ছিলেন, ঠিক তখনই দৃশ্যপাঠে এলো ফারহান। ফারহান হলো সেই বিশাল শিল্পবতী ছেলে যার বোন রিয়ার সাথে অয়নের বিয়ে হওয়ার কথা ছিল। ফারহানের কাছে এটা শুধু কোনো বিয়ে ভাঙার বিষয় ছিল না, এটা ছিল তার পারিবারিক আভিজাত্যের চরম আঘাত। সে ভাবল, আমার বোনকে রিজেক্ট করে অয়ন একটা সাধারণ মেয়েকে বেছে নিল। ফারহান এবার তার ক্ষমতা আর অর্থের নোংরা খেলা শুরু করলো। সম্মানে আঘাত করার জন্য ফারহান তার আইটি টিমের মাধ্যমে নীলু নামে ভুয়ো স্ক্যান্ডেল তৈরি করে ইন্টারনেটে ছড়িয়ে দিল। নীলু যে স্কুলে পড়াতো সেখানে অভিভাবকরা ভিড় করল। স্কুল ম্যানেজমেন্টটাকে সাময়িকভাবে বহিষ্কার করল। নীলু বসে আছে একা একা কাঁদছে। তার সারা জীবনের অর্জিত সম্মান এক নিমেষে ধূলিসাৎ হয়ে গেল। স্বপ্ন ধ্বংস করার জন্য অয়ন যে প্রদর্শনী দিয়ে নিজের ক্যারিয়ার করতে চেয়েছিল, ফারহান তার প্রভাব খাটিয়ে সেই গ্যালারি বন্ধ করে দিল। এমনকি অয়নের স্টুডিওতে এক রাতে একদল গুন্ডা পাঠিয়ে তার সব ক্যানভাস ছিঁড়ে নষ্ট করে দেওয়া হলো। অয়ন দেখল তার স্বপ্নের ধ্বংসস্তূপ, নিখোঁজ সংবাদ আর ব্ল্যাকমেলে। এক রাতে যখন অয়ন একা ফিরছিল, ফারহানের লোক তাকে তুলে নিয়ে একটা পরিদর্শক গুদামে আটকে রাখল। নীলুর কাছে একটা বেনামি ভিডিও কল এলো। স্ক্রিনে এসে দেখল অয়ন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। ওপার থেকে একটা ঠান্ডা কণ্ঠ বলল, যদি অয়নকে জীবিত দেখতে চাও তবে কালকের মধ্যে মিডিয়ার সামনে স্বীকার করো যে তুমি অয়নকে ব্ল্যাকমেল করেছিলে, আর এখনই শহর ছেড়ে চিরকালের জন্য চলে যাও। না হলে অয়নের লাশের বদলে শুধু তার ভাঙা টুলিগুলো খুঁজে পাবে। নীলু এখানে একদিকে তার বাবার অসুস্থতা, অন্যদিকে অয়নের জীবন। তার মনে হলো সে নিঃস্ব হয়ে গেছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে নীলু তার ডায়েরির সেই শুকনো নীল অপরাজিতা ফুলের দিকে তাকালো। সে ভাবল, অয়ন যদি আমার জন্য নিজের পরিবার আর বিলাসিতা ছাড়তে পারে, তবে আমি কেন তার প্রাণের জন্য লড়ব না? নীলু তার চোখের জল মুছে ফেলল। তার শান্ত চোখ দুটো এবার আগুনের মতো জ্বলতে শুরু করল। সে বুঝল, এবার আর ডায়েরিতে কবিতা লেখার সময় নেই, এবার প্রতিবাদ করার সময়। নীলু বুঝতে পারল, শুধু কেঁদে বা পালিয়ে গিয়ে অয়নকে বাঁচানো সম্ভব নয়। ফারহানের মতো শক্তিশালী শত্রুকে হারাতে হলে তার নিজের অস্ত্রেই তাকে ঘা দিতে হবে। নীলু তার শান্ত স্বভাব ঝেড়ে ফেলে এক অগ্নিকন্যারূপে আবির্ভূত হল। নীলু প্রথমেই তার স্কুলের সেই সব প্রাক্তন ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ করল যারা এখন বড় বড় নিউজ পোর্টাল আর আইনি পেশায় যুক্ত। সে জানত ফারহান তাকে সামাজিকভাবে অপদস্থ করেছে, তাই সমাজকেই সাক্ষী রেখে তাকে জবাব দিতে হবে। নীলু একটি লাইভ ভিডিও করল। সেখানে সে তার আর অয়নের পবিত্র সম্পর্কের কথা, তাদের সংগ্রামের কথা এবং ফারহান কিভাবে তাদের ব্ল্যাকমেইল করছে সব তথ্য প্রমাণ সহ তুলে ধরল। নীলুর চোখের জল আর সাহসের সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে গেল। সারা শহরের মানুষ ফারহানের নোংরা রাজনীতির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ল। ঠিক সেই সময় আরশাদ সাহেব নিজের ভুল বুঝতে পারলেন। তিনি দেখলেন তার জেদ আর ইগোর সুযোগ নিয়ে ফারহান তার নিজের ভাইকেই মারতে উদ্যত হয়েছে। আরশাদ সাহেব তার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী নিয়ে নীলুর দেওয়া লোকেশনে, যেখানে অয়নকে আটক রাখা হয়েছিল, সেখানে হানা দিলেন। সেখানে এক ভয়াবহ হাতাহাতি শুরু হলো। অয়ন তখন আধচেতন অবস্থায় মেঝেতে পড়েছিল। ফারহান পালানোর চেষ্টা করল, কিন্তু নীলু ততক্ষণে পুলিশ নিয়ে সেখানে হাজির। ফারহানকে হাতকড়া পরিয়ে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, নীলু তার সামনে গিয়ে দাঁড়াল। নীলু শান্ত গলায় বলল, টাকা দিয়ে মানুষ কেনা যায় ফারহান, কিন্তু ভালোবাসা আর সত্যকে কেনা যায় না। আমার ক্যারেক্টার নিয়ে তুমি যে নোংরামি করেছ তার জবাব আদালত দেবে। রক্তাক্ত অয়নকে যখন অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছিল, সেই নীলুর হাতটা শক্ত করে ধরল। তার মুখে একটা জয়ের হাসি। সে ফিসফিস করে বলল, আমি জানতাম নীলু, তুমিই পারবে আমাদের এই অপূর্ণ ঠিকানাকে পূর্ণতা দিতে। কয়েক মাস পর শহরে সেই ক্যাফে দ্য কফি বিন আজ নতুন করে সেজেছে। আজ অয়ন আর নীলুর প্রথম যৌথ চিত্র প্রদর্শনী। একদিকে অয়নের তুলিতে আঁকা নীলুর স্নিগ্ধ ছবি, আর অন্যদিকে সেই সব ছবির নিচে নীলুর লেখা ছোট ছোট কবিতা। প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে অগ্নিকন্যা ও নীল অপরাজিতা। আরশাদ সাহেব এখন তাদের সবচেয়ে বড় সমর্থক। তিনি নীলুর স্কুলের জন্য একটি বড় লাইব্রেরি করে দিয়েছেন। অয়ন আর নীলু এখন আর শুধু প্রেমিক প্রেমিকা নয়, তারা একে অপরের ঢাল। নীলু তার ডায়েরির একদম শেষ পাতায় গিয়ে লিখল, বাধা আসবেই, কখনো কাছের মানুষের কাছ থেকে, কখনো বাইরের শত্রুর কাছ থেকে, কিন্তু যদি হৃদয়ে সততা থাকে তবে সেই বাধাই হয় আমাদের সাফল্যের সোপান। বাইরে ছিড়ছিড়ে বৃষ্টি শুরু হয়েছে। অয়ন তার পকেট থেকে সেই পুরনো নীল খামটা বের করল। তবে এবার খামটা আর খালি নয়, ভেতরে রয়েছে তাদের বিয়ের নিমন্ত্রণপত্র, যেখানে নীল অপরাজিতার লতাপাতা দিয়ে সুন্দর করে বর্ডার করা। দুজনের হাসি বৃষ্টির শব্দের সাথে মিশে এক অপূর্ব সুর তৈরি করল। তাদের প্রেম আজ সব বাধা পেরিয়ে এক অবিনশ্বর ঠিকানায় পৌঁছে গেল।